আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আকাশপথে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে একের পর এক ফ্লাইট বাতিল, স্থগিত ও বিলম্বিত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। তবে অস্থিরতার মধ্যেও পরিচালিত হচ্ছে বিশেষ কিছু ফ্লাইট। আরও জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রভাবে মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে ব্যাপক বিপর্যয়। সংযুক্ত আরব আমিরাত থেকে সীমিত সংখ্যক ফ্লাইট ছেড়ে গেলেও অধিকাংশ গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রেডার 24 জানাচ্ছে, পুরো অঞ্চলে প্রতিদিন 4000-এরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী। সংস্থার যোগাযোগ পরিচালক জানান, সংকট দীর্ঘ হলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং এর বড় ধরনের প্রভাব পড়বে বৈশ্বিক বিমান শিল্পে। যুক্তরাজ্য ভিত্তিক বৈশ্বিক এভিয়েশন ডেটা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়াম জানায়, সোমবার সকাল পর্যন্ত কাতারগামী ৭৯% এবং সংযুক্ত আরব আমিরাতগামী ৭১% ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি ইসরায়েলগামী ৮১% এবং বাহরাইনগামী ৯২% ফ্লাইট স্থগিত রয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ২টা পর্যন্ত তাদের বেশিরভাগ সেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। তবে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও বিশেষ কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রেডার 24 জানায়, ইতিহাদ এয়ারওয়েজের কিছু ফ্লাইট মস্কো, প্যারিস, কায়রো, দিল্লি ও করাচি সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এক বিবৃতিতে ইতিহাদ জানায়, আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং কঠোর নিরাপত্তা ও পরিচালনাগত অনুমোদনের ভিত্তিতে কিছু কার্গো ও প্রত্যাবাসন ফ্লাইট পরিচালিত হতে পারে। তবে নিয়মিত নির্ধারিত সব ফ্লাইট এখনও বাতিল রয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরুর কথা জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ। দুবাইয়ের প্রধান দুই বিমানবন্দর, দুবাই এয়ারপোর্ট এবং দুবাই ওয়ার্ল্ড থেকে অল্প সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে। দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস জানায়, পূর্বে বুকিং থাকা যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে আসন দেওয়া হবে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। অন্যদিকে কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এ পর্যন্ত দোহা থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করছে না। কাতারের জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ জানায়, কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সোমবার সংস্থাটির ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। কাতার সিভিল এভিয়েশন অথরিটি নিরাপদে আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দিলে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানায় সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আয়াতুল্লাহ খামেনির পর ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন ছেলে মুজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। এদিকে স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য নাকচ করে দিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর মরণ কামড় দিতে শুরু করেছে তেহরান। এর মাঝেই দেশটির নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ডের চাপে মোস্তফাকে নতুন নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা করে ইরান। এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তেহরান দাবি করে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার দিকে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। আরেকদিকে কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যেসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেসব দেশের পাশে দাঁড়াবেন তারা। Les États-Unis d'Amérique et Israël ont décidé. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এছাড়া জাহাজ চলাচলের জন্য নিজ প্রশাসনকে ইন্স্যুরেন্স প্রদানেরও নির্দেশ দেন তিনি।
eliminate the intolerable threats posed. অন্যদিকে ইরানের বিপক্ষে যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের ওপর চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দেন তিনি। এছাড়া ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইরানের যেই পারমাণবিক সক্ষমতা নিয়ে এই যুদ্ধের সূত্রপাত তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামিউল শিহাব, RTV। পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই টিকিট বিক্রি শুরু হয়, তবে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এদিকে সকাল থেকে বাস কাউন্টারগুলোতে ছিল বাড়তি ভিড়, যদিও অনেকেই অনলাইনে বাসের টিকিট সংগ্রহ করছেন। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু করায় সেখানেও যাত্রীদের আগ্রহ দেখা যায়। আজ অনলাইনে পাওয়া যাচ্ছে 14 মার্চের টিকিট। দর্শক, এই মুহূর্তে রাজধানী কল্যাণপুর বাস কাউন্টার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, বাস কাউন্টারে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট নিয়ে কোনো অসঙ্গতির অভিযোগ পেয়েছেন কিনা? জি তানি, আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণপুর বাস টার্মিনালে। আপনারা অবগত আছেন যে ঈদের যে অগ্রিম যাত্রার টিকিট সেটা কিন্তু গতকাল অর্থাৎ 3 মার্চ থেকে কিন্তু ঈদের অগ্রিম টিকিট বাস কাউন্টারগুলো বিক্রি করা শুরু করেছে। তাদের টিকিটগুলো অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা অনলাইনে টিকিট নিতে পারছেন না। তারা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা বাস কাউন্টারগুলোতে অর্থাৎ সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর কাউন্টারে এসে তারা কিন্তু টিকিটগুলো অগ্রিম বুকিং করছেন এবং সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যারা বাস কাউন্টারের যারা পরিচালক আছেন এবং বেশ কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করায় এবং বেশ কিছুদিন আগে থেকেই এই অগ্রিম টিকিটটা বিক্রি করে তাদের ভোগান্তি অনেকটা কম হবে বলে কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে যেমনটি কথা বলেছিলাম হানিফ কাউন্টারের সাথে বা এর পাশাপাশি অন্যান্য যে শ্যামলী সহ অন্যান্য যে বাস কাউন্টারগুলো রয়েছে, আমি একটু জানিয়ে থাকি যে এখান থেকে যে বাস কাউন্টারগুলো রয়েছে এইখান থেকে পরিবহনগুলো কিন্তু উত্তরবঙ্গের যাত্রীদের কিন্তু এখানে সেবা দিয়ে থাকেন। তারা সবসময় উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তাদের এখানে কিন্তু তারা সেবা দিচ্ছেন এবং এখানে যাত্রীরা কিন্তু সকাল থেকেই কিন্তু যাত্রীদের উপস্থিতি রয়েছে এবং টিকিটগুলো কিন্তু পুরোপুরিভাবে তাদের কিন্তু অনলাইন ভিত্তিক টিকিট রয়েছে এবং কিছু কিছু কোম্পানি রয়েছে তাদের টিকিটে ম্যানুয়াল রয়েছে, কিন্তু তারাও অগ্রিম টিকিটটা বিক্রি করতে পারছেন না। কিন্তু যাদের অনলাইন বেস টিকিট সিস্টেম রয়েছে, টিকিটিং সিস্টেম রয়েছে, তারাই কিন্তু অগ্রিম টিকিটটা বিক্রি করতে পারছেন। এছাড়া ট্রেনের টিকিটগুলো কিন্তু বিক্রি শুরু করেছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে উত্তরবঙ্গগামী যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু 3 তারিখ থেকে অর্থাৎ 3 মার্চ থেকে গতকাল থেকেই কিন্তু তারা ঈদের অগ্রিম টিকিট তারা কিন্তু এখান থেকে বুকিং করতে পারছেন এবং ফিরতি যে টিকিট রয়েছে সেটাও কিন্তু 19 তারিখ থেকে কিন্তু তারা ফিরতি টিকিটটাও নিতে পারবেন। বাস কাউন্টার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার ঈদে অগ্রিম টিকিট অনেক আগে থেকে বিক্রি করায় তাদের যে প্রতিবারের যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন। তানি, ধন্যবাদ আপনাকে। বিদায়ী বছরের শেষ 3 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে 87,298 কোটি টাকা। বিশেষ নীতি সহায়তার কারণে পুনঃতফসিল সুবিধা পাওয়ায় মোট খেলাপি ঋণ কমেছে বেশি, যা ব্যাংকের জন্য ইতিবাচক বলছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ আদায় না হলে কর্মসংস্থান হবে না মন্তব্য করে পুনঃতফসিল প্রক্রিয়ায় চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2025 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ 18,20,000 কোটি টাকারও বেশি, যেখানে খেলাপি ঋণের পরিমাণ 5,57,000 কোটি টাকা, যা মোট ঋণের 30.60%। এর আগে সেপ্টেম্বর প্রান্তিকে ছিল 6,40,000 কোটি টাকা, সে হিসেবে কমে গেছে প্রায় 87,000 কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বলছে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিগত সময়ে নানা কারণে বেশ কিছু গ্রাহক খেলাপি হন। এতে ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তার কারণে অন্তত ১৩০০ খেলাপি পুনঃতফসিল সুবিধার মাধ্যমে খেলাপির তালিকা থেকে বেরিয়ে আসে। মূলত পুনঃতফসিলকরণের মাধ্যমেই এই ঋণগুলো খেলাপির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। আর সরাসরি আদায় বলতে যা বোঝায় বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে 2% করে। এই 2% হারে যে পরিমাণ টাকা আদায় হয়েছে সেটা কিন্তু ব্যাংকগুলোকে অনেকটা লিকুইড করেছে। অর্থনীতিবিদরা বলছেন এটি একদিকে ব্যাংকের জন্য ইতিবাচক হলেও রয়েছে চ্যালেঞ্জ। তবে পুনঃতফসিল করার ক্ষেত্রে সাবধানতার তাগিদ দেন তারা। খেলাপি ঋণ পুনরুদ্ধার না হলে শিল্পায়ন সম্ভব না, না হলে রপ্তানি আয় সম্ভব না, না হলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব না। এজন্য খেলাপি ঋণ পুনঃতফসিল করা, এটা আমার কাছে মনে হচ্ছে যে একদিকে হয়তোবা কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু আমি দেখব যে ওই শিল্প প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, চলমান কোনো মামলা আছে কিনা, তাদের টাকা পাচার সংক্রান্ত কোনো ইস্যু আছে কিনা, এই সমস্ত বিবেচনা করে আমি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমি উদ্ধার করব। এদিকে বিগত এক বছরে বিতরণকৃত ঋণের প্রবৃদ্ধি ১,০৯,০০০ কোটি টাকা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। লালমনিরহাটে রেলওয়ের জমির রাজস্ব আদায়ের নামে চলছে তুঘলকি কারবার। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অফিসে বসে লাইসেন্স বাণিজ্য করছেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা। আরটিভির অনুসন্ধানেও বেরিয়ে এসেছে এমন একাধিক অনিয়ম ও দুর্নীতি চিত্র। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। লালমনিরহাট রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের আওতায় রংপুর বিভাগের ৮৪ স্টেশন এলাকা দীর্ঘদিন ধরে, যেখানে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। বিধি অনুযায়ী রাজস্ব আদায়ের ক্ষেত্রে অফিসে নগদ অর্থ লেনদেন করা অবৈধ হলেও মানা হচ্ছে না এ নিয়ম। অফিসে বসে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মঞ্জুর হোসেন লাইসেন্স দেওয়া এবং রাজস্ব আদায়ের কথা বলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। অভিযোগ একাধিক ভুক্তভোগীর। এখানে আমাকে বলছে যে ৮ বছরের একটা লাইসেন্স, ভ্যাট সহ ২০,০০০ টাকা লাগবে। আমি দিছি, আমার একটা কাগজ দিছে, রিসিভ কপি দেয়নি। সন্দেহ হলো যে আমরা টাকাটাকে অজায়গায় দিলাম না। পরবর্তীতে যখন লাইসেন্স নিতে ওনার কাছে গেছি, মানে সর্বশেষ এটা ফাইনাল হওয়ার পর, এই যে এই কাগজটা লাইসেন্সটা ফাইনাল হওয়ার পর গেছি যখন, তখন আমি অডিও অন করে গেছি। সেখানে যে আমি ১,২৫,০০০ টাকা দিছি সে কথা সেখানে উল্লেখ আছে। স্যার, আমি ১,২৫,০০০ টাকা দিলাম, আমার রিসিভ নাই কেন? সম্প্রতি একাধিক কথোপকথনের রেকর্ড থেকে বেরিয়ে এসেছে থলের বেড়াল। রাজস্ব নেওয়ার কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা নেন অভিযুক্ত কর্মকর্তা। আলাদা সরকারি চালানে অফিসের কর্মচারীদের দিয়ে ব্যাংকে টাকা জমা করান। এদিকে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার রসিদ চাইলে রসিদ না দিয়ে হাতে ধরিয়ে দেন ভুয়া লাইসেন্স। এটা বুঝে আপনি কি করবেন? এটা তো হিসাব এরকম না, এই অর্থ বছর অনুযায়ী হয়। টাকা জমা দিতে আমরা আলাদা হিসাব। আমি ২ মাসের পরে আবার হচ্ছে আপনাকে অগ্রিম ১ বছরের টাকা দিতে হবে, অগ্রিম দিতে হবে। সরকারি নানা বিধিকে ঢাল বানিয়ে সাধারণ মানুষের হয়রানি ও অর্থ লুটে নিচ্ছে অভিযুক্ত কর্মকর্তা। এতে সহযোগী হিসেবে কাজ করছেন তার অফিস সহকারী। জিজ্ঞাসাবাদ করা হলে অস্বীকার করেন আনিত অভিযোগগুলো। এটা মিথ্যা প্রমাণ আছে আপনাদের কাছে? না, এরকম কোনো আপনাদের কাছে নাই? না, আমি নিই। রিসিভ ছাড়া কি? আমি তো এটা তো স্যার জানেন, স্যারের সাথে কথা বলেন। কোনো দুর্নীতির অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আরটিভিকে কথা বলার পরামর্শ দিয়েছেন অভিযুক্ত ব্যক্তি নিজেই। আমার অফিস সহকারী যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকে সে বিষয়ে আপনারা লিখিত অভিযোগ দিলে সেই বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেন, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। একই সঙ্গে অনিয়ম হলে খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলওয়ের শীর্ষ দুই কর্মকর্তা। নগদ টাকা নেওয়ার সুযোগ নাই, যদি কেউ নেয় সেটা অন্যায় করছে। আপনারা যে অভিযোগ করছেন সেটা আমি খতিয়ে দেখব। লামিয়া তানজিন মাহমুদ, RTV। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ ও বিশ্ব রোড গোল চত্বরে নির্মাণ কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে তীব্র যানজটের শঙ্কা তৈরি হয়েছে সড়কটিতে। গত 2 বছর ধরে 4 লেন সড়ক নির্মাণে যানজটে দুর্ভোগে ছিল স্থানীয়রা। তবে সড়ক নির্মাণ কাজে অগ্রগতি হওয়ায় দুর্ভোগ অনেকটা কমে এলেও মহাসড়কের গোল চত্বর দুটিতে চলমান নির্মাণ কাজের জন্য যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটারের বেশি মহাসড়ক 2020 সালের ফেব্রুয়ারিতে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়, কিন্তু নানা জটিলতায় কাজ চলতে থাকে ধীর গতিতে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত বছর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অবর্ণনীয় যানজট পরিস্থিতি দেখতে এসে নিজেই যানজটের কবলে পড়েন তখনকার যোগাযোগ উপদেষ্টা ফাউজুল কবির। এরপর সড়ক নির্মাণ কাজ পুনরায় বেগবান হয়, তবে গোল চত্বরে কাজের ধীরগতির কারণে বিভিন্ন সময় যানজট সৃষ্টি হচ্ছে। গোল চত্বরের মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণ একটা অব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, পাশাপাশি সিএনজি গুলি, উত্তর পাশের সিএনজি গুলি জটলা বেঁধে যায়। তাছাড়া এরকম কোনো কাজ আসলে হয় নাই। এই যে সিএনজি অটো এরার লাগি গাড়ি ঘোড়া চালানো যায় না। প্রশাসনের সুন্দর করে ডিউটি করে তাহলে রাস্তাটা আরো ভালো থাকবে, তাহলে যানজট লাগবে না। আর পুলিশ ঠিক মতন ডিউটি না করে তাহলে জাম থাকবে। আসন্ন ঈদে ভোগান্তি এড়াতে গোলচত্বর দুটির কাজ করা হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তা। আসন্ন ঈদে আশুগঞ্জ গোলচত্বরে আরো কিছু অংশ আমরা যানবাহনের জন্য ছেড়ে দিব এবং সরাইল গোলচত্বরেও আমরা 4 লেন সড়কে যাতে গাড়ি চলতে পারে এই কারণে আমরা অস্থায়ীভাবে একটা লেন তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেটি যদি আমরা করতে পারি তাহলে আশা করি ঈদে ঘরমুখী মানুষের কোনো ভোগান্তি হবে না ইনশাআল্লাহ। ঈদের আগে গোলচত্বর দুটির কাজ শেষ করে যানজট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। 8 বছরের শিশু ইরা ধর্ষণ ও নিহতের ঘটনায় পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে, মূল আসামি বাবু শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছে। আলোচিত ঘটনার পর থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বাবু শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার দুপুরে মূল আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে মোহাম্মদ মাহবুব নামে আরেক আসামিকে সন্দেহজনকভাবে গ্রেফতার করেছিল পুলিশ। যেহেতু তারা পাশাপাশি বাড়িতে থাকে, পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের সাথে ঝগড়া হতো। কোনো একটা বিষয়ের প্রতিশোধ হিসেবে মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে সীতাকুণ্ড পাহাড়ে প্রবেশ করে। তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে, চিৎকার শুরু করে, তখন তার কাছে থাকা চাকু দিয়ে পোজ দেয়। মূল অভিযুক্ত বাবু শেখকেই গ্রেপ্তার করেছি। যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি, আমরা পরবর্তীতে তাকেও গ্রেপ্তার করতে পারি। জুলাই আন্দোলনে মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতি আজও তাজা পরিবারের সদস্যদের হৃদয়ে। মৃত্যুর সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন রাব্বি। সময় গড়ালেও প্রতিটি মুহূর্তে তার অনুপস্থিতি ছুঁয়ে যায় পরিবারের সদস্যদের। জন্মের আগেই বাবাকে হারানো রাব্বির 13 মাস বয়সী ছোট শিশু মেহেরিমা এখনও বোঝেই না বাবার চিরবিদায়ের অর্থ। রাব্বি হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি রাব্বির পরিবারের। মাগুরার প্রতিনিধি মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে উত্তাল 2024 সালের 4 আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি। রাব্বি শহীদের সময় তার স্ত্রী রুমি খাতুন ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। 2024 সালের 11 ডিসেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রাব্বির স্ত্রী। স্বামীর রেখে যাওয়া নামেই মেয়ের নাম রাখেন মেহেরিমা। চোখের পানি আর ছোট্ট মেয়েকে আঁকড়ে ধরেই এখন দিন কাটছে রুমির। তবে অল্প বয়সেই স্বামী হারানোর শোক, সংসারের দায়িত্ব আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে আছেন শঙ্কায়। আমার বাচ্চা বাবা কি জিনিস কখনোই বুঝবে না। আমার বাচ্চার নিশ্চিত একটা ভবিষ্যৎ করবেন, কিন্তু সরকার হওয়ার পরে এখন পর্যন্ত আমার বাচ্চাকে তেমনভাবে কোনো দায়িত্ব নেওয়া হয় নাই। দেশের জন্য রাব্বির জীবন দেয়াতে গর্ব হলেও রাব্বি হত্যা মামলার আসামিদের এখনো শাস্তি না হওয়ায় ক্ষোভ জানান পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের পাশাপাশি এলাকাবাসীর একটাই দাবি, সদা হাস্যোজ্জ্বল রাব্বি হত্যার সাথে জড়িত সবার যথাযথ বিচার ও শাস্তি। আমাদের সন্তানটা যে এই করলো, আমার তো কোনো বিচার আচার কিছু আমি দেখতেছি না। এই সন্তান তার বাবার পরিচয় কখনো দিতে পারবে না। এর থেকে কষ্টকর বিষয় আসলে একটা পরিবারের জন্য দ্বিতীয়টি হতে পারে না। সন্দেহ আছে যে পুলিশ এই সকল আসামিদের সাথে আঘাত করে হয়তো তাদেরকে দেখেও না দেখার ভান করে তারা পাশ কেটে চলে যাচ্ছে। স্ত্রী সন্তানের পাশাপাশি রাব্বির পরিবারকে সব ধরনের সহযোগিতা চলমান রাখার আশ্বাস জেলা প্রশাসনের। শহীদ রাব্বির যে অবুঝ সন্তান,
এতিম সন্তান তাদের দেখভাল করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, তার জন্য লাইভলিহুডে তার জীবন ধারণে কোনো সমস্যা না হয়। শহীদ রাব্বির বাড়ি মাগুরা সদরের বরুণাতৈল গ্রামে। বাবা মঈনুদ্দিন ও মা সালেহা বেগমের চতুর্থ সন্তান ছিলেন তিনি। সুলাইমান কবির, RTV। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ সময় আলামিন নামের এক ছিনতাইকারীকে ধরে পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মোহাম্মদ শান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। ঘটনার পর আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্কার ও লোকবলের অভাবে বেহাল দশা রংপুরের পীরগঞ্জের একটি উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্রের। নেই চিকিৎসক সহ প্রয়োজনীয় লোকবল। স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় রাখা হচ্ছে গবাদি পশু। ভবনের সংস্কার ও প্রয়োজনীয় লোকবল চেয়ে চিঠি পাঠানো হলেও সমাধান মিলছে না বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। রংপুরের পীরগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্র এটি। ঝুঁকিপূর্ণ আধাপাকা ভবন। স্বাস্থ্যকেন্দ্রের নেই কোনো সীমানা প্রাচীর। কেন্দ্রের বাইরে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি। বারান্দায় বাঁধা হচ্ছে গবাদি পশু। কেন্দ্রটিতে একজন মেডিকেল অফিসার, একজন উপসহকারী মেডিকেল অফিসার, একজন মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও অফিস সহায়ক সহ অন্তত 5 জন থাকার কথা থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র একজন ফার্মাসিস্ট। চিকিৎসক না থাকায় রোগীরা এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। রুগী আসি ঘুরে যায়, ডাক্তার টাইম মতো আসে না, ওষুধ ভালো পায় না। কোনো সময় ডাক্তার থাকে, কোনো সময় থাকে না, কোনো সময় তো এমন সমস্যা হয় ওষুধ পাওয়া যায় না। বকরি গরু বাঁধতেছে, আমরা বলি অবশ্য আশেপাশের লোকদেরকে, কিন্তু ওরা বিষয়টা নজরে রাখে না। নিয়মিত এই ডিসপেন্সারি খোলা থাক, আমরা সময় মতো এসে যেন ওষুধটা পাই নিয়মিত, এটাই আমরা চাই। পদগুলো ফাঁকা থাকার কারণে এবং লোকবল সংকটের কারণে আমরা জনগণকে কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলছেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। বারবার চিঠি করেছি যে আমাদের ওইখানে বিল্ডিং দরকার, প্লাস হচ্ছে আমাদের একটা বাউন্ডারি দরকার। সেখানে বাউন্ডারি না থাকলে, একটা বিল্ডিং না থাকলে আমরা চিকিৎসা দেবো কোথায়? আমাদের বারবার চিঠি করা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিল্ডিং বা বাউন্ডারি করার কোনো উদ্যোগ সেখান থেকে গ্রহণ করা হয়নি। দ্রুত ভবনটির সংস্কার ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী 5 বছরে 20,000 কিলোমিটারের চেয়েও বেশি খাল খনন করবে বর্তমান সরকার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কাজ শুরু হবে। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত সেলের সভায় জানানো হয় ঈদের আগেই শুরু হবে এই কর্মসূচি। সরকারের নেয়া প্রথম 180 দিনে 1000 কিলোমিটার খাল খনন করার কথা জানায় তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করবেন। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে সেরা 4-এ খেলবে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপে 6 বারের দেখায় সবকটিতে জয় পাওয়ায় মানসিকভাবেও এগিয়ে প্রোটিয়ারা। যদিও নকআউটে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল, গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলটির নজরে থাকবেন অধিনায়ক এইডেন মার্করাম। 7 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 268 রান। আর বল হাতে নজরে থাকবেন লুঙ্গি এনগিডি। এদিকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিউবিরাও আছে দারুণ ছন্দে। সুপার 8-এ ইংল্যান্ডের কাছে হারলেও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করেছে সেমি। ফাইনালে যাওয়ার মিশনে দলটির নজর থাকবে রাচিন দাবিন্দ্রা। আইসিসির ইভেন্টে বরাবরই দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই দিন শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা আর্সেনালকে আতিথেয়তা দেবে ব্রাইটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:30টায়। 29 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গানাররা। টেবিলের 12তম স্থানে থাকা দলটির বিপক্ষে আজ জয় পেলে 2-এ থাকা ম্যান সিটির সঙ্গে 8 পয়েন্টের ব্যবধান পাবে দলটি। যদিও একই সময় ঘরের মাঠ ইতিহাদে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নামবে ম্যান সিটি। লিগে সর্বশেষ 7 ম্যাচ
অপরাজিত গার্দিওয়ালার শিষ্যরা। শিরোপা ধরে রাখার মিশনে এই অব্যাহত রাখতে হবে তাদের। ফলে টেবিলের 17তম দলটির বিপক্ষে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ নিউক্যাসল। লিগে টানা 11 ম্যাচে অপরাজিত রেড ডেভিলদের বর্তমান অবস্থা 3-এ। সেরা 4-এ টিকে থাকতে এই ম্যাচেও জয়ে নজর থাকবে দলটির। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।